বান্দরবানের দুর্গম পাহাড়ে প্রার্থনার ভোর, অনেক অভিযাত্রীর কাছে চেনা দৃশ্য। এই চেনা জানায় কান পাতলে শোনা যায় অন্য কিছু, অন্য সুর, যে সুর কল্যাণের, মর্যাদার, মানবতার। এই টিউনটা মিলল বলেই কি বিদ্যানন্দে ফিরে যাওয়া? বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি পাহাড়ে বসে জানতে চাই পুং অরিন্দম মহাথেরোর কাছে, যিনি 2011 সাল থেকে এতিম বাচ্চাদের নিয়ে একটি ধর্মীয় কিয়াং পরিচালনা করছেন, যিনি নিজেই আস্ত একটি পাহাড় আর নিজস্ব বনভূমি দান করেছেন বিদ্যানন্দে। আমি প্রথম তো ওর সাম্প্রতিক ফোন হয়েছে, সাম্প্রতিক মানে এখন রামুতে একটা সাম্প্রতিক করছে না প্রথম, সেটা শুনছে আর কি, যেখানে সাম্প্রতিক সেটাও আমাদের আত্মীয় আর কি, আমার কি লাগবে, আমার বাবার বোন কি বলবে, আমাদের আত্মীয়, সেখান থেকে খবর নিয়েছি। সেখানে একটা আছে লাতুং ছিল, আমাকে খবর দিচ্ছে এরকম, বুঝতে। আমি বলেছি কি ওদেরকে মানে একটু ডাকে নিয়ে আসো, আমাদের যেখানে যে আছে একটু দেখতে যাও আর কি। যখন দাদা আসতেছে, দাদা তো পছন্দ করে, তো আমিও মানে লাগে আর কি। তো আমি তো প্রথম তো আমাদের মধ্যে তো এরকম যারা এদিন ছেলে কম আর কি, যখন দাদা আসার সময় এরকম অনেক ছেলে হয়ে গেছে, অনেক অত্যন্ত খুশি আর কি। আমার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছে, কারণ আমাদের উপজেলা ছেলে সব মরুং, ত্রিপুরা হোক, মানে মারমা ছেলে হোক, আমি তো মানে বিদ্যানন্দ না আসলে তো আমি তো এরকম কোনো কন্ট্রোল করতে পারবো না আর কি। এখন তো অনেক হয়েছে, ভালো হয়ে গেছে, ভালো হয়েছে আর কি। সবাই কুমার হাত বলা চলে 2019 থেকেই পাহাড়ে ভালোবাসার চাষবাস শুরু করেছেন বিদ্যানন্দের চাষিরা। ভীমরুলের মতো সবাই মিলে 10 দিন 12 দিন ক্যাম্প করে দিব্যি এখন পাহাড়ের উপর স্কুল, ছাত্রাবাস, ছাত্রীনিবাস আর বৃষ্টির পানি ধরে রাখার ট্যাঙ্ক। একশো অনাথ শিশু এখন প্রার্থনায় গায়।
বাংলাদেশের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় এমন 5টি আর রাজবাড়িতে একটি, মোট 6টি অনাথালয় এখন বিদ্যানন্দের, এক একটার এক এক ধরন। তবে প্রথম অনাথালয় রামুতে, যেটার বয়স একটু বেশি বেশি বলেই ম্যাচুরিটিও বেশি। সোকল্ড অনাথালয়ের কনসেপ্ট থেকেই যেন ওরা আলাদা, বিদ্যানন্দের স্লোগানের মতোই, দেখব, শিখব, পড়ব। আমরা তোমাদের রান্না করে দিই, আমরা জিজ্ঞাসা করি থাকবে মাছ থাকবে, তোমাদের দুইজন আলাদা গ্রুপ করবো, দুইজন। দেখে মনে হতেই পারে যে বিদ্যানন্দ বোধহয় কেবল পাহাড়ে অনাথালয়ের এক্সপেরিমেন্ট এবং কিশোর দাস ও তার মতোই বাউন্ডুলেদের পাগলাটে ক্যাম্প। পেছনে একটু অর্গানাইজড, ধীর স্থির বিদ্যানন্দটা তাইলে কে? খুঁজতে খুঁজতে ক্যামেরায় ধরা বন্ধু নাফিস, কিশোরের ঠিক উল্টো চরিত্রের, ভেতরে ভেতরে তুমুল উদ্যমী এক শান্ত চেহারা। জানালেন লাইব্রেরি দিয়ে শুরুর গল্পটা। ও হঠাৎ করে কল দিয়ে বললো কি আমরা একটা লাইব্রেরি করতে চাচ্ছি। তো লাইব্রেরি আমাদের পাস স্টার্টিং হচ্ছে লাইব্রেরি দিয়ে আর কি। তো কীভাবে করবে ও সব কিছু বললো আর কি। আমি প্রথমেই কিন্তু রাজি ছিলাম না, পরে আচ্ছা ঠিক আছে শুরু করি আর কি, দেখি। না, লাইব্রেরি পছন্দ না বলতে আমি তো আসলে রেসপন্সিবিলিটি নিতে অভ্যস্ত না কোনো কিছুতে হুট করে। তো এইভাবে আর কি ভাবলাম কি না কি, তো আচ্ছা দেখি শুরু করি। তারপর ভালো লেগে গেল আর কি এর সাথে, মানে এখন কন্টিনিউ করে চলছে না। আমরা আসলে কোনো কিছু উদ্দেশ্য নিয়ে শুরু করি না, আমরা যেটা ভালো লাগে মানে হুট করে শুরু করলাম, ভালো লাগো না এটা মনে হইলো ভালো, ওইভাবেই শুরু করি আর কি, করা যায়। ঠিক আছে, ওইরকম না। অ্যাড করি সেটা হচ্ছে লাইব্রেরি কেন, কারণ আমরা দুজন কিন্তু মোটামুটি ক্লাস করতে ভালো লাগতো না, তো সাধারণত বাইরে বের হইতাম, সময় কাটানোর কোনো জায়গা নাই, পার্ক নাই বাংলাদেশে, একটা পাবলিক লাইব্রেরি ছিল, দুজন গিয়ে ওখানে গিয়ে বসে থাকতাম। সো এটা আমাকে ইন্সপায়ার করছে। আমার কাছে মনে হচ্ছে লাইব্রেরি এমন একটা জায়গা যেখানের মধ্যে একটা মানুষ চাইলে পারিবারিক কষ্ট থেকে এড়াইতে পারে। তো আমি আসলে ওই জিনিসটাই করতেছিলাম, পাবলিক লাইব্রেরি চাইলে সেখানে পাবলিক লাইব্রেরিটা করা। না, আমাদের প্রথমত নারায়ণগঞ্জ যখন করছি ওটা ছিল ক্লাস, আর লাইব্রেরিটা যখন করি ওটা ছিল এই চট্টগ্রামে। আর ওর মাধ্যমে করার মূল কারণ হচ্ছে আমার তো আসলে কেউ নাই, যে আমার দিদি আমি নারায়ণগঞ্জ করলাম, আমার চিটাগাং কারো একজন দরকার ছিল, সে ওকে। আর ও প্রথম দিকে যে রাজি হয় না, এটার মূল কারণটা ছিল হচ্ছে ও নিজেকে নিয়ে ততটা আত্মবিশ্বাসী ছিল না।
কারণ ও মনে করে যেটা আমি বলছি তুই পারবি, তো আজ অব্দি কাজ করতেছে। উদ্যম, চঞ্চল, অর্গানাইজড আর মানুষের জন্য কিছু করতে চাওয়া নিবেদিত প্রাণ, সব কিছুরই দেখা মিলল। কিন্তু কি জানি কিসেরও লাগি প্রাণও করে হায় হায়। এত যে মায়া, এত যে নিবেদন, এত যে যত্ন, বন্ধন, এসব ছাড়া তো সম্পর্ক, সংসার, সংগঠন, দেশ কিছুই এগোয় না। সেই উৎস বা প্রতীকটাই বা কই বিদ্যানন্দের? কে সে? আমরা শিপ্রা দিদিকে দেখতে চাই। শিপ্রা দিদি, আপনি যেখানেই থাকেন তাড়াতাড়ি চলে আসেন, আমরা আপনার কথা শুনবো। এই যে শিপ্রা দিদি চলে আসছে। ভিড়ের মধ্যে থেকে আওয়াজ ওঠে, দিদি দিদি দিদি। হ্যাঁ, একজন কাজলা দিদি তো থাকারই কথা। আমাদের প্রথম স্বেচ্ছাসেবক কিশোরদেরকে কিশোর দাস বা বিদ্যানন্দ হতে দেন যিনি। আমি যখন বিদ্যানন্দ শুরু হয় তখন কিন্তু দেশের বাইরে ছিলাম। আমি 1.5 বছর পর দেশে আসছি, অর্থাৎ বিদ্যানন্দ কিন্তু আমার দেখা 1.5 বছর পরে, শুরুর 1.5 বছর পরে। তো এই প্রতিষ্ঠান শুরু হয়েছে ওনার হাত দিয়ে, আমার হতে পারে সমর্থন ছিল। ঠিক আছে, এটাই সত্য, এটাই মানতে হবে। শাবাশ দিদি, দিদির জন্য একটা হাত তালি দাও তো দিদি। এত মানুষের সামনে আসলে এই প্রথম আমার একটা অভিজ্ঞতা। কখনো আমি এভাবে মঞ্চে দাঁড়াই না, আর সবসময় মাইক্রোফোনে কথা বলতে আমার সবসময় কেন জানি একটু নার্ভাস লাগে। যদি এখন একটু একটু করে সাহস হচ্ছে মানুষের চাপে, তো সে মানুষগুলো হচ্ছে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যানন্দের শিক্ষক এবং শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারীরা। তৃতীয়ত হচ্ছে বিদ্যানন্দের ছাত্রছাত্রীরা। তো যাই হোক, যেটাই হোক, তো আমি যখন বিদ্যানন্দ, আমি না সরি, মানে কারো কারো অনুপ্রেরণায়, হ্যাঁ হয়তো প্রথম ইট গাঁথনিটা আমার মাধ্যমে হয়েছিল। তো প্রথম যখন আমি ক্লাস নিতাম ছোটোকালে না, আমি বিশেষ করে আমাদের ফ্যামিলিতে ম্যাক্সিমাম সদস্য মেম্বারদের কথায় তোতলামি স্বভাব ছিল। তো আমার মধ্যে আর অশোকের মধ্যে অনেক বেশি ছিল। এরপর তোতলামির ধারাটা কিশোরের কাছে একটু কমছে, স্বপনের মধ্যে বেশি, সীমার মধ্যে তোতলামি জিনিসটা অনেক অনেক কম। তো আমি কথা বলতে খুবই নার্ভাস ফিল করতাম। তো বিদ্যানন্দ প্রথম যখন শুরু করেছিলাম তখন ক্লাস ছিল। প্রথমে আমি ক্লাস নিতাম, লাইব্রেরির বই আনতাম, তারপরে কলম কিনতে যেতাম। কলম কিনতে গিয়ে যখন খাওয়ার জন্য বসতাম তখন বাচ্চারা এসে বলতো, ম্যাডাম ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাসের টাইম হয়ে গেছে। আমি তোমরা একটু বসো, ক্লাসটা 15 মিনিট পর শুরু করি। তো আমি কোনো মতে নাকে মুখে খেয়ে ক্লাসে ঢুকতাম। তো বাচ্চাদের সামনেও যখন কথা বলতাম নার্ভাস লাগতো, তোতলামি আসতো, জড়তা থাকতো। হয়তো আমার কথা এখনও বুঝবেন, পুরাপুরি কিন্তু সে জড়তা আমার মধ্যে কাটে নাই। তো এইভাবে করতে করতে ক্লাস নিতে নিতে আমি ওই গণ্ডির মধ্যে ছিলাম, শুধু বাচ্চাদের সামনে আমি কথা বলতে পারতাম। এরপরে সামগ্রিকভাবে সবার সামনে যে কথা বলতে পারতেছি সেটা হচ্ছে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক। আর বিদ্যানন্দের প্রাণই হচ্ছে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকেরা। তো এখন আমি যখন মঞ্চে উঠছিলাম, স্বেচ্ছাসেবকরা সবাই মিলে যখন দিদি দিদি করতেছিল, সত্যি আমার আনন্দের চোখে পানি চলে এসছে। যেটা হচ্ছে, আমি অনেস্টলি বলি, আমি যখন কাজ শুরু করেছিলাম নারায়ণগঞ্জে, একা একা কাজ করতাম, বাচ্চারা থাকতো, গ্রামে মানুষদেরকে আমি চিনতাম, এর বাইরে কাউকে চিনতাম না বা চেনার চেষ্টাও করতাম না। ওইটা হয়তো আমার জ্ঞানের বিস্তৃতির অভাব ছিল। তো স্বেচ্ছাসেবকদের আমি খুব বেশি কর্ডিয়ালি নিতেও পারি না, কেন জানি, একটু একঘরে ছিলাম, কারোর সাথে মিশতে পারতাম না। তো এখন যেটা বললাম, স্বেচ্ছাসেবকদের সাথে যত বেশি মিশতেছি, আমি মাঝে মধ্যে কিছু পোলাপানের সাথে দুষ্টাম করি। এবার দেখো, এই বয়সে আমি অনেক বেশি পরিশ্রম করতে পারতেছি। আগে কিন্তু আমি এত পরিশ্রম কখনো করি নাই, এত বেশি চিন্তা করি নাই, এত বেশি লিডারশিপ ক্যাপাসিটি আমার ছিল না। এটা হচ্ছে তোমাদের
কাছ থেকে আমার পাওয়া, মানে তোমরা আমাকে অনেক কিছু দিয়েছো, এই কারণে আমি এত দূর আসতে পারছি। তো স্বেচ্ছাসেবকদের সাথে মিশতে পেরে, ছাত্রছাত্রীদের সাথে চলতে পেরে, তারপর ছোট ভাই কিশোর কুমার দাস আছে, তার কাছ থেকে আমি অনেক অনেক কিছু শিখেছি, যে সত্যি কথা। তো সব কিছু মিলে আমার অনেক ভালো লাগা কাজ করে আর কি বিদ্যানন্দ ফাউন্ডেশনে। পেরুতে বসে যখন বিদ্যানন্দের অনাথালয় শুরু, শিপ্রা দাস ভাইয়ের ইচ্ছে পূরণকে ভালোবেসে বুকে টেনে নিয়েছেন শত অনাথকে। মুনির জিজ্ঞেস করছে কিশোরের মধ্যে দিদি কি পাইছে, আমি বললাম আমি দিদির মধ্যে কি পাইছি এটাই হওয়া কোশ্চেন হওয়া উচিত। ঠিক আছে, আমি দিদির মধ্যে শক্তি পাইছিলাম বলে বিদ্যানন্দ শুরু করছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। পেছনে লুকিয়ে থেকে সংগঠনটা বুক দিয়ে আগলে রাখা এই দিদিদের জন্যই বোধ হয় জ্যোৎস্না নামে মাটির ধারা। চন্দনী মাটিতে নামি আইসো, চন্দনী আমার গায়েতে বইসো, আইসো গো আইসো গো আইসো গো আইসো গো, ও চন্দনী চন্দনী মাটিতে নামি আইসো, চন্দনী আমার গায়েতে বইসো, বাটা ভরা পান দেব, বাটা ভরা পান, উদলা উঠান দেব, উদলা উঠান, বাটা ভরা পান দেব, কানে পথের দুল, উদলা উঠান দেব, রাইতে ফোটা ফুল, চন্দন সুবাস দেব তোমার গায়, চন্দন সুবাস দেব তোমার গায়, আয় 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 চন্দনী আয়, চন্দনী মাটিতে নামি আইসো, চন্দনী আমার গায়েতে বইসো। সজনী গো রাত দুপুরে পথে পথে বাজিয়ে রুমঝুমন পুরধ্বনি, সজনী গো সজনী রাত দুপুরে পথে পথে বাজিয়ে রুমঝুমন পুরধ্বনি, কে যায় তার রুমঝুমন নুপুর ধ্বনি ওই শোনা যায়, তার রুমঝুমন নুপুর ধ্বনি ওই শোনা যায়, চন্দনী মাটিতে নামি আইসো, চন্দনী আমার গায়েতে বইসো, বাটা ভরা পান দেব, বাটা ভরা পান, উদলা উঠান দেব, উদলা উঠান, বাটা ভরা পান দেব, কানে পথের দুল, উদলা উঠান দেব, রাইতে ফোটা ফুল, আলতা লাগাইয়া দেব তোমার পায়, আলতা লাগাইয়া দেব তোমার পায়, আয় 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 চন্দনী আয়, চন্দনী মাটিতে নামি আইসো, চন্দনী আমার গায়েতে বইসো।
যাইও না, এ ভরা বাগে রজনী পোহাইয়া যাইও না, এ ভরা বাগে। থাকো তুমি আর কিছুক্ষণ, ভাসো তুমি আর কিছুক্ষণ, থাকো তুমি আর কিছুক্ষণ, ভাসো তুমি আর কিছুক্ষণ, কানে পোড়া বুকে রজনী বহায়া যায় না, এ ভরা বাগে রজনী বহায়া যায় না, এ ভরা বাগে। থাকো তুমি আর কিছুক্ষণ, ভাসো তুমি আর কিছুক্ষণ, থাকো তুমি আর কিছুক্ষণ, ভাসো তুমি আর কিছুক্ষণ, এ পোড়া বুকে রজনী পোহায়া যায় না, এ ভরা বাগে রজনী পোহায়া যায় না, এ ভরা বাগে রজনী পোহায়া যায় না, এ ভরা বাগে।